দেশকে পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ, বললেন নজরুল ইসলাম খান। এদিকে ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক, বললেন ফখরুল। জানাবো দুকুল হারানো নেতাদের কি দলে ফেরাবে বিএনপি, এবং সর্বশেষে জানাবো ডোনাল্ড ট্রাম্পের সফরে আওয়ামী লীগের নেতারা নার্ভাস, বললেন ইমরান সালে প্রিন্স। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশকে পুরোপুরি পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ, বললেন নজরুল ইসলাম খান। সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশকে এখন পুরোপুরি ভাবে পরনির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ। তিনি বলেন, দেশ এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে। কোন দিক থেকে আমরা ভালো কিছু দেখছি না। দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। দেশের রিজার্ভ কমে যাচ্ছে কিন্তু সরকার এখন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আমাদের রপ্তানির আয় এখন হুমকির মুখে। আমাদের দেশে গ্যাসের সন্ধান করে মানুষের চাহিদা মেটানোর চেয়ে গ্যাস আমদানি করার চাহিদা সরকারের বেশি। নজরুল ইসলাম খান বলেন, দেশে লোডশেডিং হচ্ছে আর অন্যদিকে ক্যাপাসিটির নামে কোটি কোটি টাকা নিয়ে চাওয়া হচ্ছে। এই লুটপাটের মাসুল দিতে হচ্ছে জনগণকে। সারা দুনিয়ায় তেলের দাম কমে গেলেও আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে। দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আমাদের দেশের গবেষকরা বলছেন, প্রতি বছর দেশে গরিবের সংখ্যা বাড়ছে, শিশু মৃত্যুর হার বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত মজুরি কমে যাওয়া। এই সরকার কোনো কিছুর পরোয়া করে না। তিনি আরো বলেন, এদেশের সাধারণ মানুষ বড় কষ্টে আছে। আমাদের 16টা চিনিকল ছিল, এখন বর্তমানে মাত্র 7টা আছে, কিন্তু সেগুলোও তেমন ভালো নয়। আমরা পরনির্ভরশীল হয়ে গেছি। আজকে উৎপাদন করে চাহিদা মেটানোর চেয়ে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। এ দেশটাকে একেবারে পরনির্ভরশীল করে ফেলা হয়েছে। যে দেশের পরিস্থিতি এমন হয়, ওই দেশকে কোনো মতে ভালো দেশ হিসেবে গণ্য করা যায় না। দেশকে বাঁচাতে হবে। যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক, বললেন ফখরুল। ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16 মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে 48 বছর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিস্সা আদায়ে ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নেয় বাংলাদেশের মানুষ। ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু হয়। ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ওই এলাকায় পানি সহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে আওয়ামী লীগের সরকার ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আওয়ামী সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। বিএনপির মহাসচিব আরো বলেন, আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত 54টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে নদীর ধারাকে বাধাগ্রস্ত করা হয়েছে। ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। দুকুল হারানো নেতাদের কি দলে ফেরাবে বিএনপি? বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিএনপি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। এমনকি সিটি কর্পোরেশন, উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনেও ভোট বিমুখ যদিও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদ্য অনুষ্ঠিত প্রথম ধাপে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন বিএনপির অনেক নেতা। এই কারণে 144 নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত এসব নেতারা 7 জন নির্বাচনে বিজয়ী হলেও অধিকাংশই দুকুল হারিয়েছেন। একদিকে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন ভেস্তে গেছে। এই অবস্থায় এসব নেতারা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এখন প্রশ্নবিদ্ধ। তবে দলের কেউ কেউ এসব নেতাকে আজীবনের জন্য বহিষ্কারের কথা বললেও ফের দলে ফেরার প্রত্যাশা করেছেন বহিষ্কৃতরা। তাদের অনেকে আশা করেছেন উপজেলা নির্বাচন শেষ হলে বহিষ্কারের সিদ্ধান্ত বিবেচনা করবে দল। বহিষ্কৃত নেতাদের একাংশের ভাষ্য, দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করায় বহিষ্কার এটা সাংগঠনিক শাস্তি। দল নেতাকর্মীদের প্রতি কখনো অমানবিক হতে পারে না। আশা করছি পরিস্থিতি অনুযায়ী দল বিবেচনা করবে। তবে বিএনপি শীর্ষ নেতারা বলেছেন, যারা দলের
কথা শুনেননি, তারা স্বাভাবিকভাবেই দল করার যোগ্যতা রাখেন না। তাদের নিয়ে এই মুহূর্তে দলের কোনো চিন্তা ভাবনা নেই। সূত্রমতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর একই কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে প্রশ্নবিদ্ধ হবে বিএনপির নৈতিকতা। এই কারণে দলীয়ভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এই নির্বাচন শেষ হলে দল পুনর্গঠন কার্যক্রম জোরদার করবে বিএনপি। দল পুনর্গঠন শেষে আন্দোলন জোরদার করা হবে, তখন বহিষ্কৃতদের বিষয়ে বিবেচনা করা হবে। বিধিবিধান অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া এবং তথাকথিত বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা এই নির্বাচন অনেকটাই দলীয় নির্বাচনের রূপ নিয়েছে। এখন পর্যন্ত 144 জনকে বহিষ্কার করেছে বিএনপি। প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে 28 উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির বহিষ্কৃতরা। নির্বাচিত হয়েছেন 7 জন। সিলেটের বিশ্বনাথ উপজেলায় 13,322 ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি সহ সভাপতির পদ থেকে বহিষ্কৃত মোহাম্মদ সুহেল আহমেদ চৌধুরী। দলে ফেরার বিষয়ে সুহেল আহমেদ চৌধুরী বলেন, দলীয় কর্মকাণ্ডে জড়িত থাকব, দল সুযোগ দিলে অবশ্যই কেন্দ্রে যোগাযোগ করে নিজেকে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করব। নির্বাচনে দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার নাটোরের বাগাতিপাড়া উপজেলা নিয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিককে বহিষ্কার করা হয়েছে। দলে ফেরার বিষয়ে তিনি বলেন, দল আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। জন্মলগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, ব্যাক করব ইনশাআল্লাহ। এজন্য যা কিছু করতে হয় করব। বহিষ্কার হয়ে দল ফেরার অনেক নজির রয়েছে জানিয়ে মানিক বলেন, নির্বাচিত হতে পারলে দলে ফেরাটা সহজ হবে। জয়ী হওয়াটা একটা প্লাস পয়েন্ট। দল যখন দেখবে তৃণমূলের মানুষ আমার সঙ্গে আছে, তখন টেনে নেবে। নির্বাচিত হতে না পারলেও দলীয় নির্দেশনা মেনে চলব। দলে ফেরার চেষ্টা করব। বিএনপি ছাড়া অন্য কোনো দল করা সম্ভব নয়। দলের সঙ্গে আছি, থাকব। দলের এই সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুরের সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় 32 জনকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। পরে মৌখিকভাবে বহিষ্কৃতদের দলে ফেরার লিখিত আবেদন জানানোর নির্দেশনা দেয় বিএনপি। সেই মোতাবেক আবেদন করলে মাত্র 3 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়। তারা এখনো দলীয় পদ ফিরে পাননি। এই 3 জনের একজন হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। তিনি গাজীপুরের কাউন্সিলর নির্বাচিত হন। হান্নান মিয়া হান্নু বলেন, ভুল স্বীকার করে আবেদন করলে জাতীয় নির্বাচনের আগে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দল। দলীয় পদ এখনো ফিরে পায়নি। আশা করি যাদের বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি তাদেরটা পর্যায়ক্রমে হবে। সম্প্রতি বহিষ্কৃতদের দলে ফেরার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, দলের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত মহানগর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় 32 জনকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল দল। পরে দলীয় সিদ্ধান্তে 3 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখনো আমি 29 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি। দলের সঙ্গে আছে, থাকবো। এই বিষয়ে বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ভোট করেছেন, তাদের দলে ফেরার সুযোগ নেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের বিপথগামী ও মির্জাফর বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আশার কথাও শুনিয়েছেন রিজভী। তিনি বলেছেন, বহিষ্কৃতরা ফিরতে চাইলে বিবেচনা করবে দল। রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারীদের বহিষ্কার করা হয়েছে। তারা ভুল স্বীকার করে আবেদন করলে দল নিশ্চয়ই বিবেচনা করবে। দল তো নেতাকর্মীদের উপর অমানবিক হতে পারে না, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে দল। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পরীক্ষিতভাবে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, এতে দলের শক্তি বাড়বে। এজন্য বহিষ্কৃতদের আগ্রহের ভিত্তিতে দলেরও অগ্রসর হওয়া উচিত। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করেছি। কে জিতলো কে হারলো সেটা ভাবার বিষয় নয়। যেখানে জাতীয় সংসদে নির্বাচনে যায়নি উপজেলায় কেন যাব? যারা কথা শুনেনি স্বাভাবিকভাবেই তারা দল করার যোগ্যতা রাখেন না। তাদের বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগের নেতারা নার্ভাস, বললেন ইমরান সালে প্রিন্স। অচিরেই এক দফা দাবিতে আবার মাঠের কর্মসূচি আসছে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, ডামি সরকারি সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্যাংকগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, বিদেশিরা তাদের মুনাফার টাকা ফেরত দিতে চাপ দিচ্ছে। অর্থনৈতিক দুরবস্থা ও ডলার সংকটের কারণে সরকার তা দিতে পারছে না। এই অবস্থায় দেশ এখন দেউলিয়া
দেউলিয়া হওয়ার পথে। এই সময় বিএনপি বসে থাকতে পারে না। অচিরেই এক দফা দাবিতে আবার মাঠের আন্দোলনে কর্মসূচি আসছে। দেশ ও জনগণকে রক্ষায় এই আন্দোলন সফল করতে হবে। বিএনপি কোনো দেশ বা মানুষের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে না। দেশ ও জনগণের জন্যই বিএনপির রাজনীতি। এজন্য নেতাকর্মীদের অনেক খেসারত দিতে হয়েছে। তারপরও বিএনপি দেশ ও জনগণের পাশে অবিচল রয়েছে। এই সময় দলীয় নেতাকর্মীদের প্রতি রাজনীতির গতি প্রকৃতির উপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে ইমরান সালে প্রিন্স আরো বলেন, ডোনাল্ড লুর সফরে আওয়ামী লীগের নেতারা নার্ভাস, সেজন্য তারা প্রলাপ বকছেন। মনে হচ্ছে লুর হাওয়া তারা বিপর্যস্ত। না হলে তার সফর নিয়ে কেন তাদের অস্থিরতা? আসলে ডামি নির্বাচনে সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।